প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমরা আজকে আপনাদের এখানে আসতে অনুরোধ করেছি এবং আপনারা সবাই এসেছেন। আমি জানি যথেষ্ট ছুটাছুটি আজকে আপনাদের করতে হচ্ছে। এখানে আমার সাথে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, যিনি আমাদের লোকসভার ডেপুটি লিডার, তিনি আছেন, এবং আমাদের আরেকজন সম্মানীয় নেত্রী সাগরিকা ঘোষ, তিনি রাজ্যসভার ডেপুটি লিডার, তিনি আছেন। আমরা তিনজনে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে বক্তব্য রাখব এবং আমি আগেও বলেছি, আবারও বলছি যে এই বিষয়ের উপর যদি পরে আমাদের বলার পরে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই উত্তর দেব। আজকে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসছেন এবং এখন বোধহয় যাওয়ার পথে। তো এসেছেন, গতকাল এসছিলেন, আজকে কর্মী সভা করেছেন। আজকে দিনটা জামাই ষষ্ঠী, ষষ্ঠী ষষ্ঠী। আজকে হয়তো বিশেষ বলার থাকতো না, বালাই ষাট, কিন্তু কি করব, এমন কথা কিছু বলে গেছেন যে তার উত্তর না দিয়ে পারা যায় না। এসেছেন, গেছেন কর্মী সভায় নেতাজি ইন্ডোর। নেতাজি ইন্ডোর রাজ্যের একটা অডিটোরিয়াম, সেইখানে বিজেপির কর্মী সভা হলো। এটা কিন্তু লক্ষ্য করবেন, বাংলায় আসছেন, রাজ্য সরকারের একটি স্টেডিয়াম, সেখানে কর্মী সভা করার পারমিশন কিন্তু রাজ্যের সরকার দিচ্ছে। আচ্ছা, এমনটা কি হতো যদি এখান থেকে তৃণমূল কংগ্রেসের কেউ অন্য রাজ্যে যেত, বিজেপি শাসিত রাজ্যে কোন স্টেডিয়ামে, যদি গুজরাটে ওই স্টেডিয়ামে যেত, হতো? পারমিশন পাওয়া যেত? এই প্রশ্ন তো জাগছে, কারণ এই রাজ্যের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী গণতন্ত্রে বিশ্বাস করেন, আর বিশ্বাস করেন যে বহু দলীয় তন্ত্র আমাদের সংবিধানের। তাই অনেকে আসবেন, নিশ্চিতভাবে অন্যেরা তাদের কথা বলবেন, রাজনৈতিক কথা বলবেন, সেই রাজনীতির আদর্শে আমাদের সাথে মিল থাকুক অথবা না থাকুক, যখন প্রশাসনে আছে তখন তাদের সেই জায়গাটা করে দিতে হবে। তাই নেতাজি ইন্ডোরে এসছেন। কি বললেন? বললেন একেবারে চ্যালেঞ্জ করছি, যদি ইলেকশনটা ভায়োলেন্স ছাড়া না হয় তাহলে সিকিউরিটি ডিপোজিট সব জামানত জব্দ হয়ে যাবে। ইলেকশনটা ভায়োলেন্স করেই নাকি তবে জিততে হবে, না হলে নাকি জামানত জব্দ হবে। কি বোঝেন অমিত শাহ মহাশয়? ইলেকশনটা কে করবে? করবে তো আপনার ন্যাশনাল ইলেকশন কমিশন। ভায়োলেন্সটা তাহলে কি আপনি যে বলছেন আমরা ভায়োলেন্স করব, মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করাবেন, তাহলে ব্যর্থতা কার? কার ব্যর্থতা আপনি বলছেন? আমরা প্রশ্ন করতে চাই আপনাকে। এবং তার সাথে সাথে যখন অপারেশন সিঁদুর, আমরা এই নাম নিয়ে আগেও বলেছি যে আমরা কোন রকম এর বিরুদ্ধে কিছু বলছি না, যখন এটা বাস্তব সত্য যে আমাদের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অব্দি 5টা রাষ্ট্রে ঘুরলেন, প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের কথা বললেন, এক কণ্ঠে এক সুরে কথা বললেন। সেখানে এক সুরে প্রতিনিধি দল যখন গেছে, আমাদের সাংসদ দেশের কথা তুলে ধরছেন, আপনাদের সেই সময়টাই হলো যে এখানে এসে ওই অপারেশন সিঁদুর নিয়ে একটা মেয়েদের সাথে অপমান সূচক খেলা, এই খেলা তৈরি করবার। প্রধানমন্ত্রী এসেছিলেন গত 29 তারিখ,
সেখানে উঠেছিল অপারেশন বেঙ্গল। আজকেও আপনার যিনি রাজ্যের সভাপতি তিনি অপারেশন বেঙ্গলের কথা বললেন। কিসের অপারেশন? কিসের অপারেশন আমরা জিজ্ঞাসা করতে চাই। ভারতীয় জনতা পার্টির নাকি যারা কর্মী তারা দেখবে যে এই অপারেশন বেঙ্গলটা হবে, তার মানেটা কি আমরা জিজ্ঞাসা করছি, তার মানে কি? অর্থাৎ আপনারা জোর জবরদস্তি করবার চেষ্টা করছেন ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে। ছি 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 ছি। মেয়েদের এই অতি পবিত্র জিনিস সিঁদুর, সেটাকে আগেও আমরা বলেছি রাজনৈতিক বাজারে বিক্রি করছে। কি করেছেন মেয়েদের জন্য? কি করেছেন জিজ্ঞাসা করতে চাই। কি কি বলে গেছেন? আরজি কর আমরাই তো করেছি, আমরাই তো ধরেছি, রাজ্য সরকারের পুলিশ ধরেছে। উন্নাও কি হলো? হাথরাস কি হলো? গোধরায় বিলকিস বানো কি হলো? বার করে আনলেন, টিকা পড়ালেন, আবার অনারেবল সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিল। আপনাদের একটু ভাবতে হবে যে মেয়েদের নিয়ে খেলাটালা করবেন না। আবার কি বলছেন? অনুপ্রবেশ। অনুপ্রবেশ নাকি আমাদের নেত্রী তিনি যেন দেখেন যে এই ইনফিল্ট্রেশন না হয়। কার দায়িত্ব? দায়িত্বটা কার জিজ্ঞাসা করছি আমরা। এই ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার? বিএসএফ কার? আপনি নিজের ব্যর্থতাটাকে প্রমাণ করে দিচ্ছেন। অমিত শাহ মহাশয় আপনি ব্যর্থ, আপনার পদত্যাগ করা উচিত। আপনি নিজেই সেটা বলে ফেলছেন। তার কারণ এই যে দেখা গেল পেহেলগাঁও কি হলো, আপনার কাছে খবর ছিল না, আপনার কাছে কোন রকমের ইনফরমেশন ছিল না। আর আপনার যারা রয়েছে ওখানে তারা করলোটা কি? জম্মু কাশ্মীরের পুলিশটা কার? কেন্দ্রীয় সরকারের হাতে তো। তাহলে হলোটা কি? আপনাদের এই নেগলিজেন্সে 26টা লোক সেদিনকে মারা গেল, পরেও এতগুলো লোক মারা গেছে কেন? তার উত্তর দেবে কে? জঙ্গি ধরতে পেরেছেন যারা মেরেছে? এখন অব্দি কেউ জানেনি। সুতরাং এই যে আপনার দায়িত্ব, আপনি বলছেন অনুপ্রবেশের কথা। আমরা এখানে সব সময় দেশের স্বার্থে রাজনীতির ওপরে উঠে কথা বলেছি। আর কি করেছেন? বিরাট টাকা দিয়েছেন। বাবারে বাবারে বাবা, কি 8.27 লক্ষ কোটি টাকা দিয়েছেন। কার টাকা কাকে দিচ্ছেন? কার টাকা কাকে দিচ্ছেন? আমরা তো টাকা, মানুষের টাকা, সেই টাকা তো প্রাপ্য সরকারের, সেই টাকাটা তো আপনারা দেবার কথা তাও দেননি, পুরোপুরি টাকা দিচ্ছেন না। আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন এখনো 1.75 লক্ষ কোটি টাকা পাওনা আছে। হিসাব করলে হয়তো আরো বেশি দাঁড়াবে। তো আজকে সেখানে দাঁড়িয়ে কার টাকা কাকে দিচ্ছেন? আমরা কি করেছি আর আপনারা কি করেছেন? আপনার জিডিপি কত? 23-24 আর 24-25 9% বেড়েছে। সেই জিডিপিটা কি যে বেসিসে বেড়েছে? সেখানে সেন্ট্রাল জিএসটি আছে, সেখানে স্টেট জিএসটি আছে, সেখানে আইজিএসটি আছে। আর আমাদের শুধু স্টেট জিএসটি ওই দুটো বছর কম্পেয়ার করলে 11% বেড়েছে। তাহলে হলোটা কি? তাহলে হলোটা কি? হলো যে আমরা টাকাটা তুলে দিচ্ছি, আপনি সেইটা দেখিয়ে বারে বারে নানা রকম কথা বলছেন আর এমন ভাব করছেন যে গোটাটাই বুঝি আপনারা করছেন। মাছের তেলে মাছ ভেজে আর সবাইকে দেখাচ্ছেন যে বিরাট কাজ করেছে। ধিক্কার জানাই আপনাকে। শুধুমাত্র মার্চের কালেকশন আমাদের 8.8% বেশি হয়েছে আগের বছরের চেয়ে। কিসের টাকা দিচ্ছেন? কাকে টাকা দিচ্ছেন? কেন দেননি? কেন আবাস যোজনার টাকা আসছে না? কেন এখানে নিজেদের আমাদের রাজ্যের কোষ থেকে সেই টাকা যেতে যাচ্ছে? কেন মানরেগার টাকা দিচ্ছেন না? 100 দিনের টাকা বড় নাকি মেয়েদের জন্য ভাবনা? খুব নাকি ভাবেন মেয়েদের জন্য? ওই মানরেগার আইন অনুযায়ী 1/3 মেয়েদের কাজ দিতে হয়, 100 দিনের কাজ। ওই সেই কথা ভাবছেন না তো।
এত কুমিরের কান্না কাঁদছেন বাবারে বাবা। আর এই যে সব ফেলিয়ার, আপনাদের যে এই দায়বদ্ধতাটা নিতে হবে এই ফেলিয়ারে, সেটা ভাবছেন না? ছাড়তে হবে, এবার পদত্যাগ করতে হবে। অনুপ্রবেশ রুখতে পারেননি। পুলওয়ামার ঘটনা, সিঁদুরে বড় চিন্তা। পুলওয়ামার থেকে যে সিঁদুর গেল তাদের তো খোঁজ নেই, সেই সিঁদুরের তো হিসাব দেননি এখনো অব্দি। তাহলে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটবে। আর অপারেশন সিঁদুর আপনি বলছেন আমাদের নেত্রী নাকি তার বিরোধিতা করেছে। আমরা কোনোদিন করেছি তার বিরোধিতা? দেশের স্বার্থে বিরোধিতা করিনি। আপনিও খেলবেন না, আপনিও খেলবেন না সিঁদুর নিয়ে। এটা আমরা আপনাকে বারবার বলছি, আগেও বলেছি, আবারও সজাগ করে দিচ্ছি। আর আপনার সভাপতি, রাজ্যের সভাপতি, আপনি তো নামই ভালো করে জানেন না। নামটাকেও তো ভালো জানতে হবে। কি যেন একটা বললেন, ওনার পদবিটা যেন কি বললেন, ঠিক মজুমদার নয়, অন্য একটা কি শোনা গেল যেন। নামটা একটু শুনতে হবে তো। আর রাজ্যের সভাপতি, তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন, আপনাদের কাছে সব রয়েছে, আপনাদের কাছে সব রয়েছে সেই তথ্য। তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন, মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তার জন্য তার পদত্যাগ দাবি করছি। তিনি নাকি কি যেন একটা ডিপার্টমেন্ট, ওখানে HRD, শিক্ষা দপ্তর, তার উনি রাষ্ট্রমন্ত্রী। তিনি নাকি শিক্ষক। এই শিক্ষক তিনি কিভাবে কথা বলেছেন, কি বলেছেন আমাদের মাননীয় নেত্রীর ছবি নিয়ে? আমরা তীব্র প্রতিবাদ করছি। আমাদের রুচিতে বাধে তাই বলছি না, আপনাদের কাছে সে তথ্য আছে। পদত্যাগ করতে হবে, চাই তার পদত্যাগ। এবং একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটে চলেছে বাংলার বুকে। আর মেয়েদের ঘুঁটি করে, মেয়েদের নিয়ে এখন নানা কথা। গেছেন স্বামীজি ওখানে ছবি মূর্তিতে মালা দিতে, অমিত শাহ মহাশয়। আর যে বলেছিলেন, স্বামীজি যে কথা বলেছিলেন, তাকে কিন্তু সম্মান দেন না। না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না। আপনারা সেই ভারত ললনাদের ঘুঁটি করে নিজেরা এগিয়ে যেতে চান, ধিক্কার জানাই। আমি এরপরে বলবো ডক্টর কাকলি ঘোষ তহসিলদার, তারও পক্ষ থেকে যা বলবার সেটা বলবেন আপনাদের। ধন্যবাদ, নমস্কার, আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমি একজন ভারতীয় নারী হিসেবে মর্মাহত যে ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আজকে পশ্চিমবাংলায় এসেছিলেন এবং প্রশাসনিক স্তরে যথাযথভাবে সহযোগিতা পেয়ে একটি সভা করার অনুমতি পেয়ে সদ্ব্যবহার করতে পারলেন না। তিনি সেখানে কুৎসা করলেন এবং তার যে সমকক্ষই ধরতে হবে আর একজন মন্ত্রিসভার সদস্য, শিক্ষা অগ্রগতির জন্য যাকে তারা রেখেছেন একজন জুনিয়র মন্ত্রী হিসেবে, ছোট মন্ত্রী, তার দপ্তরের কাজ তিনি করতে পারেন না। আজকে ভারত জুড়ে যেখানে সেখানে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছে। আপনারাও খুব ভালো জানেন যে প্রত্যেক সপ্তাহে যেগুলো IIT রয়েছে, যেগুলো কোচিং সেন্টার রয়েছে, যেগুলো হায়ার স্টাডিজ এর জন্য, প্রবেশিকা পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়, তারা আত্মহত্যা করছে। কেননা তারা তাদের স্টাইপেন্ড পাচ্ছে না, সেখানে পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। তিনি তার সেই দপ্তরটাকে না দেখে, সেদিকে খেয়াল দিয়ে ছাত্রছাত্রীদের পাশে না দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মহিলাদেরকে যে জায়গায় উন্নীত করেছেন, আমি জোর গলায় বলতে পারি সারা পৃথিবীতে মহিলাদেরকে এই জায়গায় কেউ নিয়ে যেতে পারেননি। এবং তার শংসাপত্র, কন্যাশ্রী প্রকল্প বলুন, তার লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বলুন, অর্থনীতিতে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, রাজনৈতিকভাবে মহিলাদেরকে সশক্তিকরণের মাধ্যমে তাদের জায়গা করে দেওয়ার জন্য যে বিভিন্ন জায়গায় তিনি সিট বেঁধে দিয়েছেন রিজার্ভেশন ছাড়াই, তাই মহিলাদের পক্ষে তাকে সম্মান করাটা
একটা আবেগের বিষয়, সে জায়গায় আঘাত হানতে যাবেন না। আপনারা বললেন, আমার অগ্রজ ঠিক যে কথাটা বললেন, যে সিঁদুর বেচতে এসেছেন, মহিলাদের মাথার সিঁদুর, সধবার মাথার সিঁদুর বেচতে এসেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। প্রধানমন্ত্রী এসেছিলেন, দুদিন আগে বলে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন, আর তাদের লেজুর হয়ে শিক্ষামন্ত্রী তিনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নামে যে অন্যায়টা করছেন, এর জবাব কিন্তু বাংলার মহিলারা রাস্তায় নেমে দেবে। তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন কি ভুলটা করেছেন, মহিলাদেরকে এইভাবে অপমান করে। সিন্দুর ইজ দ্য প্রাইড অফ উইমেন, ম্যারিড উইমেন অফ ইন্ডিয়া। আপনারা সেই জায়গাটায় হাত দিচ্ছেন, খুব সাবধান, হাত জ্বলে যাবে কিন্তু। মানুষের যে মহিলাদের অভিশাপ লাগবে আপনাদের মতন মানুষের, আপনারা কিন্তু জানেন না কোন জায়গায় গিয়ে ঠেকবেন। আপনারা বলছেন 2026-এ আপনারা ক্ষমতায় আসবেন, আপনারা কি অলিক স্বপ্ন দেখছেন? আগামী দিনে 2026-এ 250-র উপরে সিট নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আপনারা দেখতে রহে যাएंगे, হিন্দিতে বলে দেখতে রহে যাएंगे। কেননা আপনি এসে হুঙ্কার ছাড়লেন ওরাং ওটাঙের মতন, সেরকম ভাবে কিন্তু ভোট হয় না, মানুষের জন্য কিছু করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী যখন ছিলেন, তখন ভারতবর্ষ জুড়ে যেসব বিভিন্ন প্রকল্প তিনি ঘোষণা করে গিয়েছিলেন এবং টাকা বরাদ্দ করে গিয়েছিলেন, পিঙ্ক বুক বলে একটা জিনিস আছে, সেই পিঙ্ক বুকের বরাদ্দকৃত টাকা, সেই অর্থে কিন্তু আজকে উন্নয়ন হচ্ছে। আপনারা এসে তার ক্রেডিট নিতে চাইছেন। একটুখানি রাজনৈতিকভাবে পড়াশোনা করুন না, একটু পাতা উল্টে দেখুন না। যে টাকাটা বলছেন সেটা কিন্তু কারণ বাবার টাকা দিচ্ছেন না, সেটা কিন্তু যেটা ঠিক হয়েছিল নির্ধারিত জিএসটির টাকা ভারতবর্ষ জুড়ে, সেই টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছে যাবে, তার কিয়দংশ রাজ্যে ফিরে আসবে উন্নয়নের জন্য। আমাদের রাজ্যে আপনারা টাকা আটকে রেখেছেন, বহুকাল হয়ে গেল। 1,75,000 কোটি টাকা গরিব মানুষের আপনারা দেননি। 54-র উপরে দল এসেছে আপনাদের, দিল্লি থেকে এখানে পাঠিয়েছেন দেখতে, অনুসন্ধান করতে, তারা কোন রকম অনিয়ম খুঁজে পায়নি এবং প্রত্যেকটা তাদের যে জিজ্ঞাস্য ছিল তার অ্যাকশন টেকেন রিপোর্ট রাজ্য সরকার পশ্চিমবাংলা থেকে দিল্লিকে পাঠিয়েছে এবং যে টাকা দিয়েছেন তার ইউসিও দেওয়া হয়েছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট। আপনারা গায়ের জোরে বাংলার মানুষকে বঞ্চনা করছেন, গায়ের জোরে বাংলার গরিবের মাথার উপর ছাদের টাকা আটকে রাখছেন, বাংলার দরিদ্র মানুষের, খেটে খাওয়া মানুষের যে প্রত্যেক দিন যেটা রোজকার পরিশ্রমের টাকা সেটা আটকে রাখছেন এবং পরিশ্রুত পানীয় জলের যে টাকা সেটাও শুধু আটকে রাখছেন। আবার তার উপরে চোরের মায়ের বড় গলা বলছেন যে আপনারা টাকা দিয়েছেন, সেই টাকাটা বাংলার মানুষের টাকা এবং যা কাজ এখানে হয়েছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে করেছেন। আবার আপনারা বলছেন যে ইনফিল্ট্রেশন নিয়ে, অর্থাৎ আমাদের যে অন্য দেশের সঙ্গে বর্ডার, সেখান থেকে নাকি লোকজন ঢোকানোর জন্য দায়ী আমাদের সরকার, বা আপনি আরো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও করেছেন। আমরা কিন্তু বুঝতেই পারলাম না যে বর্ডারটা যখন আপনার আন্ডারে, এই যে স্বরাষ্ট্র দপ্তর তার দেখাশোনা করার কথা, আন্তর্জাতিক সীমানাটা, সেই আন্তর্জাতিক সীমানার পরিধি 15 থেকে 50 করেছেন, সেখানে পাহারা দিচ্ছে অস্ত্র হাতে আপনার অধীনে থাকা বিভিন্ন ফোর্স, তাহলে সেখান দিয়ে যদি অনুপ্রবেশ ঘটে দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আপনি বাংলায় এসে বাংলা নিয়ে বলছেন, কিন্তু একবারও বলছেন না যে আপনার হাতে থাকা দুটো জায়গা, একটা হচ্ছে আন্তর্জাতিক বর্ডার কাশ্মীরে, আর আরেকটা হচ্ছে যে ওখানে তো এখন যেটা সরকার চলছে সেটা কিন্তু কোনো সরকার নয়, আপনার আন্ডারে একদম সরাসরি ভাবে ইউনিয়ন টেরিটরি, সেটাও আপনার হাতে, সেখানকার পুলিশ আপনার হাতে, আর বর্ডার, আন্তর্জাতিক বর্ডারে যে পাহারা আপনার হাতে। তাই এই ব্যর্থতা আপনার ঘাড়ে দায়িত্ব বর্তায়, আপনাকে দায়িত্ব নিয়ে এই ব্যর্থতার আপনাকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আপনাকে পদত্যাগ করতে হবে। যেমন বললাম, আপনাদের যে ওই যে জুনিয়র মিনিস্টার যেটা বলেছেন আজকে নোংরা কথা, নীচ কথা, আমি একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে সে কথা মুখে আনতে পারছি না, কিন্তু উনি নাকি মাস্টার মশাই এবং ওনার শাসনকালে আজকে
প্রত্যেকটা আইআইটিতে ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড না পেয়ে আত্মহত্যা করছে। বিভিন্ন জায়গায় যারা ট্রেনিং নিতে যাচ্ছে, প্রবেশিকা পরীক্ষা, আইএএস, আমি জায়গাটার নাম বললাম না, আপনারা জানেন, সেখানে অনেক কলেজ আছে, রাজস্থানের একটা শহর, সেখানে আত্মহত্যা করছে। সেই জন্য সেই দায়টাও নিয়ে কিন্তু আমরা ওনার পদত্যাগ দাবি করছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই শিক্ষামন্ত্রী দুজনেরই পদত্যাগ দাবি করছি। এখানে আপনারা গণতন্ত্রের যে পরিবেশ পাচ্ছেন, যে পরিবেশে দাঁড়িয়ে আপনারা সভা করে আমাদের উদ্দেশ্যে এই ধরনের কুৎসা করতে পারছেন উত্তরপ্রদেশে বা আপনাদের মধ্যপ্রদেশে, সেই গণতান্ত্রিক পরিবেশ নেই। কিন্তু সেখানে একজন সাক্ষী দিতে আসলে মহিলাকে রাস্তায় গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। উন্নাও, হাতরাস, লখিমপুর খেরি, একটার পর একটা জায়গা কিন্তু আমরা গিয়ে দেখে এসেছি। একটা ধর্ষিতা মেয়ের বাবা কোর্টে যাচ্ছিল, তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হলো, কেননা যাতে সাক্ষী দিতে না পারে। ভারত জুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে কারা? আপনারা করছেন। সুতরাং সেই হিসেবে দেখতে গেলে আপনার কিন্তু ক্ষমতা আঁকড়ে রাখার কোনো অধিকার নেই, এবং এই জায়গায় যেখানে আপনি যে দায়িত্বটা রেখেছেন সেটার কিন্তু কোনো আপনার অধিকার নেই। আজকে 2 বছরের ওপর, 2 বছর 28 দিন মণিপুর জ্বলছে, সেখানে কোনো সুব্যবস্থা করতে পারলেন না। বাংলায় এসে কুৎসা করছেন, বাংলার মানুষ এটা পছন্দ করছে না, আপনাদের পরিত্যাগ করবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বললেন, আমাদের আরেকজন সম্মানীয় নেত্রী তিনি বলবেন। আর কোল স্ক্যাম কি যেন কয়লার কি নিয়ে বলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাবারে বাবা, আমরাই নাকি ভীষণ কি সব করি, দুর্নীতি টুর্নীতি। আচ্ছা, আপনি না এসেছিলেন? কার সঙ্গে না দেখা করেছিলেন? অমিত শাহ কোল মাফিয়া জয়দেব খানের সাথে অন্ডাল এয়ারপোর্টে দেখা করেছিলেন, ভুলে গেছেন? কি হচ্ছিল? আরেকজন ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ যোশী, তিনি এসছিলেন, তিনিও মিট করলেন মাফিয়াদের সাথে। তাহলে কি হলো? হলোটা কি? তাহলে আমরা স্ক্যাম করলাম, এটা কি হচ্ছিল? কি রান্না হচ্ছিল তখন? কথাবার্তার মধ্যে দিয়ে রান্নাবাটি খেলা কি হচ্ছিল? এসব বলবেন না। এই ধরনের কথা আপনাদের মুখে শোভা পায় না। সবই তো আছে, তার জন্যই তো আজকে আপনাদের এই পদত্যাগ আমরা দাবি করছি। এই ধরনের কথা, ওই অলিক স্বপ্ন বলেছে যে ভাবছেন কি চলে আসবে, ওরে বাবা 2026-এ নাকি এসে যাবেন, এ তো যে কেউ হাসবে। নড়বড়ে সরকার নিয়ে কেন্দ্রে আছেন, কেউ একটা ছেড়ে দিলেই হাত ধপাস করে পড়ে যাবেন। আর এখানে তো ভোট কমেছে, কমতে কমতে 18 থেকে 12 এসেছেন, আর কত অসত্য কথা বলবেন? সবাইকে কি বোকা ভাবেন নাকি? বাংলার মানুষ এরম নন, বাংলার মানুষ রাজনীতিতে সচেতন। সুতরাং এইসব কথা বলবেন না।